বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকের ক্লাস শুরু করছি। তোমরা আশা করি সবাই ভালো আছো। তো সবাই মনোযোগ সহকারে ক্লাস করবা, বুঝতে না পারলে আমাকে জিজ্ঞাসা করবা। এই হলো কথা। আমরা স্ক্রিনে যাচ্ছি। যেগুলা বুঝতে পারবা না আমাকে অবশ্যই জিজ্ঞাসা করবা। গতদিন আমরা HTML প্রথম শুরু করেছিলাম। HTML এর ফার্স্ট ক্লাস হয়ে গেছে। আমরা আজকে পরবর্তী অংশগুলো থেকে শুরু করব। তো তার মানে গতদিন আমরা HTML ক্লাসে অর্থাৎ চতুর্থ অধ্যায় থেকে ওয়েবসাইট পর্যন্ত শিখেছিলাম, তাই না? ওয়েবসাইট পর্যন্ত আমরা আলোচনা আমাদের হয়েছিল। তো আজকে আমরা প্রথমেই যেটা আলোচনা করব সেটা হলো ওয়েবসাইটের প্রকারভেদ। গতদিন যে ওয়েবসাইট শিখেছিলাম, ওয়েবসাইট কাকে বলে? ইন্টারনেটের সাথে সংযুক্ত কোনো কম্পিউটারের বরাদ্দকৃত স্পেস বা লোকেশন যাতে এক বা একাধিক ওয়েব পেজ সংরক্ষণ করে রাখা যায় তাকে ওয়েবসাইট বলে। একাধিক ওয়েব পেজের সমন্বয়ে একটি ওয়েবসাইট তৈরি হয়। এই পর্যন্ত আমরা শিখেছিলাম, তাই না? যাই হোক, আজকে আমরা ওয়েবসাইটের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। প্রথমে ওয়েবসাইট বিভিন্নভাবে ভাগ করা যায়, তবে গঠন বৈচিত্র্যের উপর ভিত্তি করে ওয়েবসাইটকে মূলত দুই ভাগে ভাগ করা যায়, যথা স্ট্যাটিক ওয়েবসাইট এবং ডাইনামিক ওয়েবসাইট। স্ট্যাটিক ওয়েবসাইট বলতে আমরা কি বুঝি? যে সকল ওয়েবসাইটে পূর্ব থেকে তৈরিকৃত কিছু তথ্য প্রদর্শন করে থাকে তাকে স্ট্যাটিক ওয়েবসাইট বলে। স্ট্যাটিক ওয়েবসাইটের ডেটার মান ওয়েব পেজ লোডিং বা চালু করার পর পরিবর্তন করা যায় না। সাধারণত HTML ভাষা ব্যবহার করে স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করা হয়। স্ট্যাটিক ওয়েব পেজের ফাইলের নামের বর্ধিতাংশ HTM বা HTML থাকে। তো তার মানে স্ট্যাটিক ওয়েবসাইট এমন এক ধরনের ওয়েবসাইট যেটার মান সাধারণত পরিবর্তন করা যায় না। এটা ওয়েবসাইট অর্থাৎ এই স্ট্যাটিক ওয়েবসাইটটা HTML ব্যবহার করে বেশি তৈরি করা হয়ে থাকে। HTML এবং CSS এই দুইটা সফটওয়্যার ব্যবহার করে স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করা হয়। নিশ্চয়ই তোমরা বুঝতেছো। এরপরে দেখো স্ট্যাটিক ওয়েবসাইটের সুবিধা বা বৈশিষ্ট্য। তো HTML ও CSS ব্যবহার করে সহজে এই ধরনের ওয়েবসাইট তৈরি করা যায়। HTML কি? হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আর CSS এটাও এক ধরনের সফটওয়্যার যেটা ব্যবহার করে এই স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করা হয়। পেজগুলোতে কন্টেন্ট নির্দিষ্ট থাকে। স্ট্যাটিক ওয়েবসাইটের পেজগুলোতে কন্টেন্ট বা বিষয়বস্তু নির্দিষ্ট থাকে। এ ধরনের ওয়েবসাইট সংরক্ষণ ও নিয়ন্ত্রণ করা সহজ। কম গতির ইন্টারনেটেও এসব সাইট দ্রুত লোড করা যায়। এ ধরনের ওয়েবসাইট তুলনামূলকভাবে বেশি নিরাপদ, যেহেতু শুধুমাত্র CSS এবং HTML দ্বারাই তৈরি করা হয়ে থাকে। এ কারণে এখানে ঝামেলা তেমন নেই। এটা সহজেই সংরক্ষণ করা সুবিধাজনক, বেশি নিরাপদ। এসব সাইট পরিচালনার খরচ তুলনামূলকভাবে কম। ব্যবহারকারীর ব্রাউজারে খুব সহজে বা খুব দ্রুত লোড হয়। এই ধরনের ওয়েবসাইট ব্রাউজারে খুব দ্রুত লোড হয়। খুব সহজেই সার্চ ইঞ্জিন পরিচালনা করা যায়। তোমরা এর আগেও শিখেছিলা সার্চ ইঞ্জিনটা কি। সার্চ ইঞ্জিন হচ্ছে এক ধরনের ওয়েবসাইট যা অন্যান্য ওয়েবসাইট খুঁজে পেতে সহযোগিতা করে। একটা ওয়েবসাইটের জন্য সার্চ ইঞ্জিন সংযুক্ত করা কম্পালসারি বা আবশ্যকীয় নয়, কিন্তু থাকাটা বেটার। কি জন্য? সার্চ ইঞ্জিন থাকলে ওই সাইটটা বেশি প্রচারমুখী করা সহজ হয় এবং সহজেই কোনো ব্যবহারকারী ওই সাইটটা খুঁজে পেতে পারে। সহজেই ওয়েব পেজের লেআউট পরিবর্তন করা যায়।
লেআউট বিষয়টা আরো সামনে আসছে, আমরা একটু আরো ডিটেলস আলোচনা করব পরে। এরপরে দেখো স্ট্যাটিক ওয়েবসাইট সংরক্ষণের জন্য সার্ভারে পৃথক কোনো প্রযুক্তির যেমন পিএইচপি, ডেটাবেস ইত্যাদি প্রয়োজন পড়ে না। আশা করি তোমরা এই স্ট্যাটিক ওয়েবসাইটের সুবিধাগুলো বা বৈশিষ্ট্যগুলো বুঝতে পেরেছো। এছাড়া স্ট্যাটিক ওয়েবসাইটের কিছু অসুবিধাও আছে, তার মানে আমরা অনেকগুলো সুবিধা দেখলাম, এই সুবিধার পাশাপাশি কিছু অসুবিধাও পরিলক্ষিত হয়। তো আমরা অসুবিধাগুলোও জানবো, ঠিক আছে? দেখো অসুবিধার ভিতরে কি আছে, রান টাইমে কন্টেন্ট আপডেট করা যায় না। স্ট্যাটিক ওয়েবসাইট এমন এক ধরনের ওয়েবসাইট যেটা রান টাইমে চালনা করার সময় আপডেট করা যায় না। কন্টেন্ট আপডেট করতে বেশি সময় লাগে। কন্টেন্ট বা বিষয়বস্তু যখন আপডেট দেয়া হয় তখন সময়টা বেশি লাগে। আপডেট করে পুনরায় আপলোড করতে হয়। তার মানে কোনো কিছু, কোনো তথ্য ইনফরমেশন আপলোড করতে চাইলে প্রথমে আপডেট করে নিতে হয়, তারপরে আপলোড করতে হয়। ব্যবহারকারী থেকে ইনপুট নেওয়া যায় না। স্ট্যাটিক ওয়েবসাইট এমন এক ধরনের ওয়েবসাইট এখানে ব্যবহারকারী তাদের যে কোনো ডেটা ইনপুট করতে পারে না। ওয়েবসাইটের আকার বৃদ্ধি পেলে কন্টেন্ট গুলো সহজে নিয়ন্ত্রণ করা যায় না। স্ট্যাটিক ওয়েবসাইটটা যখন আকার একটু বেশি হবে, পরিধিটা বেশি হবে, অর্থাৎ এর পেজের সংখ্যা বেড়ে যাবে, তখন এটার কন্টেন্ট গুলো সহজে কন্ট্রোল বা নিয়ন্ত্রণ করা যায় না। এরপরে দেখো মানসম্মত ওয়েব পেজ ডিজাইনিং অত্যন্ত কষ্টসাধ্য এবং সময় সাপেক্ষ। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এতক্ষণ আমরা স্ট্যাটিক ওয়েবসাইট নিয়ে আলোচনা করলাম, এখন দেখো ডাইনামিক ওয়েবসাইট নিয়ে আমরা আলোচনা করছি। ডাইনামিক ওয়েবসাইটটা কি? যে সকল ওয়েবসাইটে আপডেট তথ্য প্রদর্শন করে, অর্থাৎ পরিবর্তিত তথ্য প্রদর্শন করে, তাকে ডাইনামিক ওয়েবসাইট বলে। ডাইনামিক ওয়েবসাইটের ডেটার মান ওয়েব পেজ লোডিং বা চালু করার পর পরিবর্তন করা যায়। সাধারণত পিএইচপি, এএসপি, জেএসপি ভাষা ব্যবহার করে ডাইনামিক ওয়েব পেজ তৈরি করা হয়। ডাইনামিক ওয়েব পেজের ফাইলের নামের বর্ধিতাংশে কি থাকে? পিএইচপি, এএসপি, জেএসপি। আগে যেমন কি ছিল? এইচটিএমএল বা এইচটিএম। তো স্ট্যাটিকে ছিল, আর ডাইনামিকে কি থাকে? পিএইচপি, এএসপি, জেএসপি এগুলা বর্ধিতাংশ বা এক্সটেনশন থাকে ফাইলের শেষে। আমরা জানি যে কোনো ফাইলের যে কোনো সফটওয়্যারে আমরা ব্যবহার করি না কেন, সেখানে যখন কাজ করে সেভ করা হয়, ওই ফাইলের শেষে একটা এক্সটেনশন থাকে, যেমন এমএস ওয়ার্ড এর শেষে .doc থাকে, ডকুমেন্ট ফাইল। তো তেমনি এই ধরনের ফাইলে পিএইচপি, এসপি, জেএসপি থাকে ডাইনামিক, আর যদি স্ট্যাটিক হয় সেক্ষেত্রে এইচটিএমএল বা এইচটিএম থাকে। এ ধরনের ওয়েবসাইটে ব্যবহারকারীদের নিকট হতে ইনপুট নেওয়ার ব্যবস্থা থাকে। বর্তমানে এ ধরনের ওয়েবসাইটের চাহিদা সবচেয়ে বেশি। ডাইনামিক্স ওয়েবসাইটটা অত্যন্ত আকর্ষণীয়। এখানে অনেক কিছু তথ্য উপাত্ত পরিবর্তন করা যায় যে কোনো সময়ে, এই কারণে এটা বেশি জনপ্রিয়। এছাড়া এখানে ব্যবহারকারীরাও আসলে ইনপুট দিতে পারে ডেটা, এই কারণে এই ধরনের ওয়েবসাইটের চাহিদা বর্তমানে বিশ্বে সবচেয়ে বেশি। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। ডাইনামিক ওয়েবসাইটের কিছু সুবিধা বা বৈশিষ্ট্য রয়েছে, যেমন রান টাইমে কন্টেন্ট আপডেট করা যায়। এ ধরনের ওয়েবসাইট অনেক বেশি তথ্যবহুল হতে পারে। তথ্য বা বিষয়বস্তুর আপডেট খুব দ্রুত করা যায়, ব্যবহারকারী থেকে ইনপুট নেওয়া যায়, আপডেট করে পুনরায় আপলোড করতে হয় না। আকার বৃদ্ধি পেলে কন্টেন্টগুলো নিয়ন্ত্রণ করা কঠিন নয়। আকার বা পেজের সংখ্যা যদি বেড়েও যায়, তারপরে এটা কন্ট্রোল করা সহজ। মানসম্মত ওয়েব পেজ ডিজাইনিং করা যায়। এ ধরনের সাইটে ই কমার্স সুবিধা পাওয়া যায়। আকর্ষণীয় এবং ইন্টারেক্টিভ লেআউট তৈরি করা যায়। ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী পেজের কন্টেন্ট পরিবর্তন করা যায়। ডেটাবেস ব্যবহারের মাধ্যমে কুয়েরি করে সহজেই তথ্য বের করা যায়। সবচেয়ে বেশি যেটা এখানকার ইম্পর্টেন্ট বিষয় সেটা হলো এই ধরনের ওয়েবসাইটে, ডাইনামিক ওয়েবসাইটে ডেটাবেস ব্যবহার করা যায়। আর ডেটাবেস ব্যবহার করলে তো সেখানে বিভিন্ন ধরনের সুবিধা পাওয়া যায়, যেমন ই কমার্স ব্যবহার করা যায়, তারপরে ব্যবহারকারীদের চাহিদা অনুযায়ী পেজের কন্টেন্ট বা বিষয়বস্তু পরিবর্তন করা যায়। আর কুয়েরি মানে খুঁজে
খুঁজে বের করা আর কি, এই কাজটা এখানে করা যায়। আচ্ছা, তোমরা একটু লক্ষ্য করো একটা গুরুত্ব। হ্যাঁ, আচ্ছা দেখো, তাইলে ডেটাবেস গুরুত্বপূর্ণ একটা সফটওয়্যার। এই সফটওয়্যার ব্যবহার করে এই ডাইনামিক ওয়েবসাইটে অনেক কিছু পরিবর্তন করা যায়। এই ডেটাবেজের ভিতরে যেমন মাইক্রোসফট অ্যাক্সেস আছে তোমাদের সিলেবাসভুক্ত, এটা ছোট আকারের একটা ডেটাবেস সফটওয়্যার। এছাড়া সবচেয়ে বড় যেগুলো এসকিউএল, স্ট্রাকচারড কোয়েরি ল্যাঙ্গুয়েজ বা মাই এসকিউএল, এই ধরনের বড় বড় ডেটাবেস এই ডাইনামিক ওয়েবসাইটে ব্যবহার করা যায়। এগুলো ব্যবহার করার কারণেই এটা অত্যন্ত আকর্ষণীয় হয়ে ওঠে। ঠিক আছে, এর বিষয়বস্তু আপডেট করা যার কারণে খুব সহজ হয়ে যায়। আচ্ছা, যাই হোক, এরপরে দেখো, ডাইনামিক ওয়েবসাইটের এত সুবিধা থাকার পরেও এর মধ্যে কিছু অসুবিধাও রয়েছে। যেমন ডাইনামিক ওয়েবসাইট তৈরি করতে বেশি খরচ হয়, ডেটাবেস এবং বিভিন্ন গ্রাফিক্স উপাদান যোগ করার ফলে ব্যবহারকারীর ব্রাউজারে লোড হতে বেশি সময় লাগে। যেহেতু এখানে বিভিন্ন ধরনের গ্রাফিক্স যোগ করে আকর্ষণীয় করে ডাইনামিক ওয়েবসাইটটা তৈরি করা হয়, এ কারণে স্বাভাবিকভাবেই এই ওয়েবসাইটটা লোড হতে অনেক বেশি সময় লাগে। এ ধরনের ওয়েবসাইট উন্নয়ন এবং নিয়ন্ত্রণ তুলনামূলকভাবে জটিল। এ ধরনের সাইটের রক্ষণাবেক্ষণ ও নিয়ন্ত্রণের খরচ তুলনামূলকভাবে বেশি। একাধিক প্রযুক্তি ব্যবহার করার ফলে এসব সাইটের সমন্বয় সাধন করা তুলনামূলকভাবে ঝামেলাপূর্ণ। এ ধরনের ওয়েবসাইট তৈরি, রক্ষণাবেক্ষণ ও নিয়ন্ত্রণের জন্য দক্ষ জনবল প্রয়োজন। আসলে স্ট্যাটিক ওয়েবসাইট যেমন রক্ষণাবেক্ষণের জন্য খুব এক্সপার্ট লোকের দরকার হয় না, কিন্তু ডাইনামিক ওয়েবসাইটে এক্সপার্ট লোক বা দক্ষ জনবলের প্রয়োজন হয়। এই ধরনের ওয়েবসাইট ছোট প্রতিষ্ঠানের জন্য অপ্রয়োজনীয়। ছোট প্রতিষ্ঠান সাধারণত এগুলো বড় বড় প্রতিষ্ঠানের জন্যই ব্যবহার করা হয়ে থাকে। ছোট প্রতিষ্ঠানের জন্য এগুলো এমন একটা ব্যবহার করলে সুবিধা পাওয়া যায় না এই ধরনের ওয়েবসাইট। আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো। অবস্থানের উপর ভিত্তি করে ওয়েবসাইট আবার দুই প্রকার। এতক্ষণ আমরা জানলাম দুই প্রকার, স্ট্যাটিক এবং ডাইনামিক। এছাড়া এই ওয়েবসাইটটা অবস্থানের উপর ভিত্তি করে আবার দুই ধরনের হয়ে থাকে, যেমন লোকাল ওয়েবসাইট এবং রিমোট ওয়েবসাইট। লোকাল ওয়েবসাইটটা কি? যে সকল ওয়েবসাইট সাধারণত নিজস্ব কম্পিউটার বা সার্ভারে সংরক্ষণ করা হয় এবং সোর্স ড্রাইভ ও ডিরেক্টরি থেকে সহজেই ব্যবহার করা যায়, সেগুলোকে লোকাল ওয়েবসাইট বলে। এ ধরনের ওয়েবসাইট ব্যবহারের জন্য ইন্টারনেট সংযোগের প্রয়োজন হয় না। ঠিক আছে, তো তার মানে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো লোকাল ওয়েবসাইটটা আসলে স্থানীয়ভাবে তৈরি করা হয় এবং সংরক্ষণ করা হয়। এটা সাধারণত নিজের একটা কম্পিউটারকেই একটা লোকাল সার্ভার বানিয়ে এটাকে ব্যবহার করা যায়। এই ধরনের সাইট ব্যবহার করার জন্য কোনো ইন্টারনেট সংযোগের প্রয়োজন হয় না। এছাড়া দুই নম্বর যেটা রিমোট ওয়েবসাইট। রিমোট ওয়েবসাইট হচ্ছে দূরবর্তী কোনো কম্পিউটারে বা ওয়েব সার্ভারে সংরক্ষিত ওয়েবসাইটকে রিমোট ওয়েবসাইট বলে। রিমোট ওয়েবসাইট ডাউনলোড করার জন্য ইন্টারনেট সংযোগের প্রয়োজন হয়। এরূপ অ্যাড্রেসকে এ ধরনের ওয়েবসাইট ব্রাউজিং এর জন্য কি দরকার হয়? ওয়েব অ্যাড্রেস জানার প্রয়োজন হয়। এরূপ অ্যাড্রেসকে ইউআরএল বলে। তো এই ইউআরএল এর পূর্ণরূপ হচ্ছে ইউনিভার্সাল রিসোর্স লোকেটর। সহজ কথায় লোকাল ওয়েবসাইটটা নিজের কম্পিউটারকে সার্ভার বানিয়ে ব্যবহার করা যায়, এটার জন্য ইন্টারনেট সংযোগের প্রয়োজন হয় না। আর রিমোট ওয়েবসাইট অবশ্যই দূরবর্তী বিশ্বের যে কোনো ধরনের কম্পিউটার বা ওয়েব সার্ভারে সংরক্ষিত ওয়েবসাইট, যেটা ব্যবহার করার জন্য কি লাগে? ইন্টারনেট সংযোগের প্রয়োজন হয়। এর জন্য একটা ওয়েব অ্যাড্রেস প্রয়োজন হয়। এগুলা ছাড়া এটা ব্যবহার করা সম্ভব হয় না। নিশ্চয়ই বুঝতেছো। এরপরে দেখো স্ট্যাটিক ও ডাইনামিক ওয়েবসাইটের পার্থক্য। স্ট্যাটিক ওয়েবসাইট
নির্দিষ্ট সংখ্যক পেজ থাকে স্ট্যাটিক ওয়েবসাইটে, আর ডাইনামিক ওয়েবসাইটে ডাইনামিক ভাবে পেজ তৈরি হয়। স্ট্যাটিক ওয়েবসাইটের পেজগুলিতে কন্টেন্ট নির্দিষ্ট থাকে, বিষয়বস্তুটা নির্দিষ্ট পরিমাণে থাকে, আর ডাইনামিক ওয়েবসাইটে পরিবর্তনশীল তথ্য বা ইন্টারেক্টিভ ওয়েব পেজ থাকে। স্ট্যাটিক ওয়েবসাইটে রান টাইমের সময় পেজের ডিজাইন বা কন্টেন্ট পরিবর্তন হয় না, যেটা ডাইনামিক ওয়েবসাইটে হয়ে থাকে। স্ট্যাটিক ওয়েবসাইটে ব্যবহারকারীর ব্রাউজারে খুব দ্রুত লোড হয়, আর ডাইনামিকে ব্যবহারকারীর ব্রাউজারে লোড হতে বেশি সময় লাগে। স্ট্যাটিক ওয়েবসাইট তৈরির খরচ তুলনামূলকভাবে কম এবং ডাইনামিক ওয়েবসাইট তৈরির খরচ তুলনামূলকভাবে বেশি হয়ে থাকে। স্ট্যাটিক ওয়েবসাইটে সাধারণত কোনো ডেটাবেস ব্যবহৃত হয় না, যেটা আগেই জেনেছো। ডাইনামিক ওয়েবসাইটে ডেটাবেস ব্যবহৃত হয়। স্ট্যাটিক ওয়েবসাইটে তুলনামূলকভাবে বেশি স্ট্যাটিক ওয়েবসাইটটা নিরাপদ, আর ডাইনামিকটা তুলনামূলকভাবে কম নিরাপদ। স্ট্যাটিক ওয়েবসাইটে একমুখী কমিউনিকেশন হয়, যেটা সার্ভার টু ক্লায়েন্ট, আর ডাইনামিক ওয়েবসাইটে উভয়মুখী কমিউনিকেশন হয়, যেমন ই কমার্স, ফেসবুক, অনলাইন আবেদনের সাইট, এসব ক্ষেত্রে উভয়মুখী কমিউনিকেশন করা সম্ভব হয়। স্ট্যাটিক ওয়েবসাইটে HTML বা CSS ব্যবহৃত হয়, যেটা ডাইনামিকে কি ব্যবহার হয়? PHP, ASP, পাইথন, জাভাস্ক্রিপ্ট ইত্যাদি গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় সফটওয়্যারগুলো ব্যবহার হয়। স্ট্যাটিক ওয়েবসাইট উন্নয়নে খরচ কম হয়, আর ডাইনামিক ওয়েবসাইটে উন্নয়নের খরচ তুলনামূলকভাবে বেশি হয়ে থাকে। তো তোমরা এই যে পার্থক্যগুলো দেখলা, এই পার্থক্যগুলো যদি তোমাদের জানা থাকে, তাহলে এগুলো দিয়ে তোমরা বৈশিষ্ট্য লিখতে পারবা, সুবিধা অসুবিধা লিখতে পারবা। আবার যদি কোনো বিষয়ের বৈশিষ্ট্য জানা থাকে, সেটা থেকে তোমরা পার্থক্য নিশ্চয়ই বের করে নিয়ে আসতে পারবা, এরপরে সুবিধা অসুবিধা বের করতে পারবা। তো তার মানে যে কোনো বিষয়ের বৈশিষ্ট্যটা ভালো করে জানা দরকার, অথবা সুবিধা অসুবিধা জানলে সেটা দিয়ে 3 ধরনের ইনফরমেশন তোমরা লিখতে পারবা। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। এরপরে দেখো ওয়েবসাইটের কাঠামো বা ওয়েবসাইট স্ট্রাকচার। ওয়েবসাইট স্ট্রাকচার বা কাঠামো বলতে আমরা কি বুঝি? যে অবকাঠামোতে একটি ওয়েবসাইটের সকল তথ্য বা বিষয়বস্তু উপস্থাপন করা হয় তাকে ওয়েবসাইটের কাঠামো বলে। ওয়েবসাইটে বিভিন্ন পেজ থাকে, প্রতিটি পেজে বিভিন্ন উপাদান থাকে। ওয়েবসাইটের অন্তর্গত বিভিন্ন পেজগুলো সাজানোর লেআউট হলো ওয়েবসাইটের কাঠামো। লেআউট হলো একটি পেজের প্রধান কন্টেন্ট এরিয়ার স্ট্রাকচার বা অবকাঠামো, যেমন টাইটেল, হেডিং, প্রধান কন্টেন্ট, এর ভিতরে কি কি আছে? টেক্সট, ইমেজ, লিংক ইত্যাদি, ফুটার ইত্যাদি কোনটি কোথায় কিভাবে স্থাপিত হবে তার পরিকল্পনা বা ছককে লেআউট বলে। আশা করি তোমরা ব্যাপারটা বুঝছো। একটি ওয়েবসাইটে প্রবেশ করলে প্রথম কোন পেজটি প্রদর্শিত হবে, সেখান থেকে অন্যান্য পেজে কিভাবে যাওয়া যাবে তা ওয়েবসাইটের কাঠামোতে নির্ধারণ করে দিতে হয়। ওকে, এখন দেখো ওয়েবসাইটের কাঠামোর অংশ। একটা ওয়েবসাইটের কাঠামো মূলত 3 ভাগে বিভক্ত থাকে, যথা হোম পেজ, মূলধারার পেজ এবং উপধারার পেজ। কি কি থাকে? হোম পেজ, মূলধারার পেজ এবং উপধারার পেজ। তো এখন আমরা এই যে চিত্র যেটা তোমাদের দেখিয়ে দিয়েছি, তো এই 3 ধরনের বিষয়টা এখানে আছে। যেমন প্রথমে যে পেজটা দেখছো একদম উপরে দেখো, এই যে মার্কিং করে দেখানো হয়েছে অ্যারো দিয়ে, এটা হচ্ছে হোম পেজ। হোম পেজ, তারপরে হোম পেজের নিচে কি থাকে? মেইন সেকশন বা সাইট ইন্ডেক্স, যেটাকে মূলধারার পেজ বলে। তারপরে সাব সেকশন বা কন্টেন্ট, এটাকে উপধারার পেজ হিসেবে অভিহিত করা হয়। আমরা লক্ষ্য করছি, দেখো এই লেআউটের একেবারে উপরের যে পেজ, এটা একটা পেজ থাকে। তো এই একটা পেজ যেটা থাকে, তো সেটা হলো হোম পেজ। তার মানে একটা ওয়েবসাইটের শুরুর যে পেজটা, সেই পেজটাকে বলা হয় হোম পেজ। এবং হোম পেজের ভিতরে আরো বেশ কিছু পেজ থাকে, সেগুলো মূলধারার পেজ। এবং মূলধারার পেজের আন্ডারে আবার এক বা একাধিক পেজের সংমিশ্রণ থাকে, যেগুলোকে উপধারার পেজ বলে। তো এইগুলোর সম্পর্কে ডিটেলস আমরা একটু নিচের দিকে গিয়ে জানতে পারবো। দেখো, সেটা হলো হোম পেজটা কি? যে কোনো ওয়েবসাইটের প্রথম পৃষ্ঠাকেই বলা হয় হোম পেজ। ওয়েবসাইট চালু করলে প্রথমেই হোম পেজ লোড হয়। হোম পেজ হলো কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তির নিজস্ব পেজ। হোম পেজকে ব্রাউজার শুরুতে লোড করে। হোম পেজ হচ্ছে এক ধরনের ইন্ডেক্স বা সূচি। হোম পেজের মাধ্যমে ওয়েবে তথ্য পাবলিশ করা হয়
এবং হোম পেজটি হচ্ছে ওয়েবে প্রবেশের মূল প্ল্যাটফর্ম। এই পেজে মূল প্রোগ্রাম, ব্যানার, অ্যানিমেশন ইত্যাদি যুক্ত থাকে। আশা করি বুঝতে পেরেছো। এরপরে দেখো মূলধারার পেজটা কি। কোন ওয়েবসাইটের হোম পেজের পরের পেজগুলোকে মূলধারার পেজ বা মেইন সেকশন বলে। মেইন সেকশনটি কয়েকটি পেজ নিয়ে গঠিত হয়। এরপরে দেখো সাবসেকশন বা উপধারার পেজ। সাবসেকশন বা উপধারার পেজ বলতে আমরা আসলে কি বুঝি? সাবসেকশন বা উপধারার পেজ হচ্ছে কোন পেজ মূল পেজ থেকে মূল সেকশন ও মূল সেকশন থেকে আবার অনেকগুলো পেজের সাথে যুক্ত থাকে, তাকে উপধারার পেজ বা সাবসেকশন বলে। মূলধারার পেজ থেকে উপধারার পেজের সংখ্যা বৃদ্ধি পেতে থাকে এবং লেখার পরিমাণও বাড়তে থাকে। নির্দিষ্ট বিষয় সম্পর্কে সকল তথ্য উপধারার পেজে থাকতে হয়। উপধারার পেজগুলো থেকেও সম্পূর্ণ ওয়েবসাইটে যাওয়ার সহজ লিংক থাকতে হয়। তো নিশ্চয়ই তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। তো তাইলে আমরা একটা ওয়েবসাইটের প্রকারভেদ নিয়ে আমরা আজকে ডিটেলস আলোচনা করলাম, এবং একটা ওয়েবসাইটের যে স্ট্রাকচার বা গঠন, তো সেগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। আগামী দিনে আমরা আরো এই বিষয় সংক্রান্ত ডিটেলস জানবো এবং আরো ম্যাথমেটিক্যাল টাইপের বেশ গুরুত্বপূর্ণ জিনিস ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। তো এই যে এতক্ষণ যে আলোচনা হয়েছে, এর মধ্যে তোমরা বুঝতে কারো কোথাও সমস্যা আছে কিনা এবার তোমাদের একটু সুযোগ দিচ্ছি প্রশ্ন করার। তোমাদের যদি কারো কোনো বুঝতে সমস্যা থাকে এখন তোমরা জিজ্ঞাসা করতে পারো। এখন তোমাদের মাইক্রোফোন গুলো আনমিউট করে প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারো। কারো কোনো প্রশ্ন আছে? নুসরাত, নাফসিন, মাইয়া আক্তার, মেঘলা, কোনো প্রশ্ন আছে কিনা? জি না স্যার। আচ্ছা, গুড। তো দেখো তোমাদের কিছু হোমওয়ার্ক দিয়েছি, যা আলোচনা করলাম এগুলোই বেসিক্যালি, এগুলোর মধ্যে থেকে একটা হলো ওয়েবসাইটের প্রকারভেদ বিস্তারিত আলোচনা, আর একটা হলো স্ট্যাটিক ওয়েবসাইট ও ডাইনামিক ওয়েবসাইটের মধ্যে পার্থক্য। তো এই বিষয়গুলো তোমরা ভালো মতো পড়বা। আগামী ক্লাস ইনশাআল্লাহ তোমাদের পড়া ধরা হবে। তো এই কারণে তোমরা ভালো করে এগুলো পড়বা। নুসরাত, কিছু বলছো? ওয়েবসাইটের প্রকারভেদ আর স্ট্যাটিক ও ডাইনামিক ওয়েবসাইটের পার্থক্য। আচ্ছা, তোমাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আর নাম প্রেজেন্ট দেওয়ার কারো বাকি আছে কিনা? স্যার অ্যাসাইনমেন্ট গুলো কবে জমা দিতে হবে লাস্ট ডেট? অ্যাসাইনমেন্টের জমা দেওয়ার ডেট আমি যেখানে অ্যাসাইনমেন্ট যেটা দিয়েছি তো সেখানে নিশ্চয়ই তারিখ উল্লেখ আছে, ঠিক আছে? ওই সাইডে গিয়ে দেখো অ্যাসাইনমেন্ট সংক্রান্ত তারিখ এবং ডিটেলস নিয়ম কানুন সব ওখানে উল্লেখ করে দেয়া আছে, সেই অনুযায়ী তোমরা এটা করবা। ওকে, আচ্ছা। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। শুনো, তোমাদের একটু ওয়েট করো, তোমাদের একটু ওয়েট করতে হবে, এখনই যাবা না। কয়জন পার্টিসিপেন্ট আছো? স্যার আমরা 5 জন মাত্র। 5 জন? কিছুক্ষণ আগে তো 6 জন ছিল। আচ্ছা, যাই হোক, তাহলে 5 সবাই জন ভালো না, থাকো, 4 জন আছি। এই আশাবাদ ব্যক্ত করে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। স্যার রোল নাও হইছে? স্যার রোল নাও হইছে? 9024, হ্যাঁ দিয়েছি আমি, 24 দেয়া হয়েছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।